তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে এতটা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকের পর থেকে করব কন্ট্রোল ইউনিট থেকে, এবং তোমরা কিন্তু ভালো করে খাতায় লিখে নিবে, ঠিক আছে? বারবার বলছি, আর্কিটেকচারের ক্লাসগুলো পর পর খাতায় লিখে নিবে খুব সুন্দর করে। নেক্সট হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ। এটা কি বলছে? বলছে control unit generate the control signals and it is directly executed on a basic hardware and it is implemented in the control unit। লেখাগুলো একটু অস্পষ্ট হতে পারে, আমি সেই জন্য পড়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে। তাহলে কি বলছে কন্ট্রোল ইউনিট সম্বন্ধে? কি বলছে? কন্ট্রোল ইউনিট জেনারেট দ্য কন্ট্রোল সিগন্যাল। তাহলে কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা। অ্যান্ড ইট ইজ ডাইরেক্টলি এক্সিকিউটেড অন এ বেসিক হার্ডওয়্যার অ্যান্ড ইট ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য কন্ট্রোল ইউনিট। তাহলে কন্ট্রোল ইউনিটকে কন্ট্রোল ইউনিটের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয় আর ডাইরেক্টলি এক্সিকিউট করা হয় বেসিক হার্ডওয়্যার দ্বারা, ঠিক আছে? নেক্সট বলছে কন্ট্রোল ইউনিট ইউজেস টু অ্যাপ্রোচেস ফর ডিজাইন। কন্ট্রোল ইউনিট দুটো অ্যাপ্রোচ ইউজ করে ডিজাইন করার জন্য। মানে কন্ট্রোল ইউনিটকে ডিজাইন করার জন্য দুটো টেকনিক আছে। কি বললাম? কন্ট্রোল ইউনিটকে ডিজাইন করার জন্য দুটো অ্যাপ্রোচ বা টেকনিক আছে। কি কি? এক নাম্বার টেকনিক হচ্ছে হার্ডওয়্যার অ্যাপ্রোচ, আর ২ নাম্বার টেকনিক হচ্ছে মাইক্রো প্রোগ্রাম অ্যাপ্রোচ। হার্ডওয়্যার অ্যাপ্রোচকে বলা হয় হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট অ্যাপ্রোচ বা কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? আর মাইক্রো প্রোগ্রাম অ্যাপ্রোচকে বলা হয় মাইক্রো প্রোগ্রাম অ্যাপ্রোচ অর কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? হার্ডওয়্যার অ্যাপ্রোচ। হার্ডওয়্যার অ্যাপ্রোচ কি বলছে? ইন দিস ডিজাইন কন্ট্রোল সিগন্যাল ইজ এক্সপ্রেসড ইন এসওপি ফরম্যাট, ঠিক আছে? কি বলছে? ইন দিস ডিজাইন কন্ট্রোল সিগন্যাল ইজ এক্সপ্রেসড ইন এসওপি ফরম্যাট। এসওপি মানে কি? সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট ফরম্যাট। ভেরি গুড, ঠিক আছে না? In this design, control signal is expressed in sum of product format. নেক্সট বলছে এই হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের আন্ডারে বলছে ইট ইজ দ্য ফাস্টেস্ট কন্ট্রোল ইউনিট। তাহলে এই ওয়ার্ড গুলো মনে রাখবে, ফাস্টেস্ট। এই দুটোর মধ্যে না ডিফারেন্স দেয়, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট আর মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের মধ্যে ডিফারেন্স দেয়। তখন আমরা কোনটা ফাস্টেস্ট কোনটা স্লোয়েস্ট এইসব ডিফারেন্স ইউজ করতে পারি। তাহলে হার্ডওয়্যার ফাস্টেস্ট হয়। তারপরে কি বলছে? ইভেন এই মাইনর মডিফিকেশন রিকোয়ার, যদি তোমাকে একটা মাইনর মডিফিকেশন, মাইনর মানে ছোট ছোট মডিফিকেশনও যদি তোমাকে দরকার পড়ে, ওই রিডিজাইন তোমাকে নতুন করে ডিজাইন করতে হবে এন্ড রিকানেক্ট, নতুন করে কানেক্ট করতে হবে অফ দ্য কন্ট্রোল সিগন্যাল, হেন্স ইট ইজ নট ফ্লেক্সিবল। তাহলে তোমাকে যদি ছোট্ট কোনো মাইনর কোনো মডিফিকেশন করতে হয়, তাহলে কি করতে হবে? না নতুন করে ডিজাইন করে নতুন করে কানেক্ট করতে হবে। দ্যাট মিন্স এটা ফ্লেক্সিবল নয়, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে গেলে তোমাকে নতুন করে করতে হবে। এক্সিস্টিং সিস্টেমে তুমি মডিফিকেশন করতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার? রিস্ক কন্ট্রোল ইউনিট ইজ হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। তাহলে রিস্ক যে আমরা পড়ে এসেছি এই জাস্ট উপরেরটা, উপরের ক্লাসে, তাহলে আগের ক্লাসটায় সেখানে সেটা হচ্ছে কি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের মধ্যে পড়ছে, ঠিক আছে? নেক্সট, এটা গেল হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। নেক্সট ওয়ান হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট বা অ্যাপ্রোচ কি বলছে?
in this design control memory is present used to store the microprograms control memory microprograms full stop এখানে full stop হবে control memory is permanent memory that means কি ROM মানে কোথায় স্টোর করা হয় রোমে স্টোর করা হয় ঠিক আছে এখানে বলছে না যে এই যে কন্ট্রোল মেমোরি থাকে এটাকে স্টোর করার জন্য সেই কন্ট্রোল মেমোরিটা কোথায় থাকে রমে থাকে ঠিক আছে বেসড অন দা representation of control signals micro instructions is divided into two kinds ঠিক আছে বলছে বেসড অন দা রিপ্রেজেন্টেশন অফ কন্ট্রোল সিগন্যাল কিভাবে রিপ্রেজেন্ট করছি মাইক্রো ইনস্ট্রাকশন আর মাইক্রো ইনস্ট্রাকশনকে আমরা দুভাগে ভাগ করছি কি কি একটা হচ্ছে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন তাহলে দেখো মাইক্রো প্রোগ্রাম যে কন্ট্রোল ইউনিট বা মাইক্রো প্রোগ্রাম যে কন্ট্রোল অ্যাপ্রোচ তাকে আমরা ফার্দার টু ক্যাটাগরিতে ডিভাইড করছি একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল এবারে হরাইজন্টাল কাকে বলে আর ভার্টিক্যাল কাকে বলে পড়তে হবে ফার্স্ট ওয়ান হচ্ছে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন কি ইন দিস ডিজাইন control signals is expressed in the decoded binary format that is 1 bit per control signal ঠিক আছে তাহলে কি বলছে হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশনে বলছে in this design control signal is expressed in the decoded binary format বাইনারি ফরম্যাটে কিন্তু এটাকে এক্সপ্রেস করা যায় ঠিক আছে 1 bit per control signal তাহলে দেখো একটা কন্ট্রোল সিগন্যাল পাঠাতে কটা বিট লাগবে একটা বিট লাগবে ঠিক আছে there is no need of external decoder to generate the control signal external decoder লাগবে না control signal generate করার জন্য so it is faster than vertical control instruction vertical যে vertical micro instruction এখানে লিখবে যে vertical micro instruction হয়েছে vertical micro instruction নেক্সট কি বলছে it support longer control word মানে অনেক কন্ট্রোল ওয়ার্ডটা অনেক বড় থাকে longer control word it is bit flexible compared with the horizontal control unit আচ্ছা নেক্সট কি বলছে ভার্টিক্যাল কন্ট্রোল ইউনিট 2 নাম্বার ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন সেকেন্ড যে ক্লাসিফিকেশন ছিল ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন কি বলছে in this design control signals is expressed in the encoded binary format আগে এটা ডিকোডেড বাইনারি ফরম্যাট ছিল এটা কি এনকোডেড বাইনারি ফরম্যাট এই টার্মস গুলো মনে রাখবে রিলেট করে করে পড়বে ঠিক আছে না আগেরটা ছিল ডিকোডেড এটা ছিল এনকোডেড তাহলে মনে থাকবে দ্যাট ইজ log n বেস 2 বিট ফরম্যাট আগেরটা 1 বিট 1 কন্ট্রোল সিগন্যাল ছিল কেন হচ্ছে log n বেস 2 বিট ফরম্যাট ফর এক্সাম্পল কিভাবে দিয়েছে যে log n বেস 2 মানেটা কি এখানে দিয়েছে ফর এক্সাম্পল কমা if we have 100 control signal কতগুলো কন্ট্রোল সিগন্যাল আছে 100টা কন্ট্রোল সিগন্যাল দেন কতগুলো বিট লাগবে না log n এর ভ্যালু কত n এর ভ্যালু কত 100 n এর ভ্যালু কত 100 ঠিক আছে এটা হচ্ছে n তাহলে বসিয়ে দিলাম n এর জায়গায় 100 বসিয়ে দিলাম log 100 বেস 2 বিট তাহলে এটাকে তুমি যদি করো 7 বিট হবে অ্যাকচুয়ালি দেখো মানে এটাকে যদি আমি সিম্পলিফাই করি log 100 বেস 2 log মানে বেস 2 আছে মানে 2 এর ফরম্যাটে তোমাকে এটাকে আনতে হবে 2 এর পাওয়ারে তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 2 টু দি পাওয়ার যদি 6 হয় তাহলে হচ্ছে 64 2 টু দি পাওয়ার 7 এ 127 2 টু দি পাওয়ার 7 এ কত হচ্ছে 100 128 হয়েছে তাহলে দেখো আমাকে আছে 100 আমি 128 নিচ্ছি কারণ কি এর নিচেরটা যদি 2 টু দি পাওয়ার 6 নিই তাহলে 64 হবে হবে না 64 তে আমি 100 কে কভার করতে পারবো না সেজন্য আমি এক ঘর বেশি নিব তাতে আমার কিছু বেশি হোক কোনো প্রবলেম নেই ঠিক আছে সেজন্য আমরা 2 টু দি পাওয়ার 7 করেছি
আর এটা হলে 7 সামনে চলে আসবে, পরে থাকবে কি বলো, লগ 2 বেস 2, লগ 2 বেস 2 কত 1, তাহলে 7 হবে টোটাল। তাহলে 7টা বিট লাগছে আমার, ঠিক আছে। তাহলে দেখো 100টা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে কতগুলো বিট লাগছে, 7টা বিট লাগছে। এগুলো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য 100 কন্ট্রোল সিগন্যাল, 100টা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে কটা বিট লাগবে, 7টা বিট লাগবে। নেক্সট কি বলছে, there is need of external decoder to generate the control signal। তাহলে দেখো এটা ভার্টিক্যাল বলছি, হরাইজন্টালে কিন্তু এক্সটার্নাল ডিকোডার লাগতো না, এখানে কিন্তু এক্সটার্নাল ডিকোডার লাগছে, ঠিক আছে। সো ইট ইজ স্লোয়ার দেন হরাইজন্টাল। তাহলে হরাইজন্টালের থেকে ভার্টিক্যাল কিন্তু কি স্লোয়ার। কেন স্লোয়ার বলো তো, কারণ এখানে এক্সটার্নাল ডিকোডার লাগছে, বাইরে থেকে একজন এসে ডিকোড করবে, তারপরে তুমি কাজ করতে পারবে, তাহলে অবশ্যই বেশি টাইম লাগবে। সো ইট সাপোর্ট শর্টার কন্ট্রোল ইউনিট। মনে রাখবে এখানে শর্টার দিয়েছে, কিন্তু হরাইজন্টাল ইনস্ট্রাকশনে কিন্তু এটা ছিল কি লঙ্গার কন্ট্রোল ইউনিট। নেক্সট হচ্ছে ইট অ্যালাউ লেজি ইজি ইমপ্লিমেন্টেশন, সো ইট ইট ইজ মোর ফ্লেক্সিবল। আচ্ছা, তাহলে এখানে ইজি ইমপ্লিমেন্টেশন থাকার জন্য এটা কি হয়, অনেক বেশি ফ্লেক্সিবল হয়। মানে তুমি কোনো যদি চেঞ্জ করতে চাও সহজে চেঞ্জ করতে পারো, পুরো সিস্টেমকে চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। ডিফারেন্স গুলো কিছু কিছু পয়েন্টে এখানে দেওয়া আছে। আমি আমি যখন তোমাদেরকে থিওরিটিক্যাল একটা নোটস আছে ওখানে দিব, সেখানে পার্থক্য ফরম্যাটে অনেকগুলো পয়েন্টে লেখা আছে, বাট মেন পয়েন্ট গুলো এখানে দেওয়া আছে, এই পয়েন্ট গুলো অবশ্যই দিতে হবে। আমরা টোটাল 3টা কন্ট্রোল ইউনিট পড়লাম, কি কি, একটা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট ফার্দার ক্লাসিফাইড ইনটু হরাইজন্টাল আর ভার্টিক্যাল। তাহলে মাইক্রো প্রোগ্রামকে যেহেতু ভাগ করে দিয়েছি, সেহেতু মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটকে ধরবো না। তাহলে কি কি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে হরাইজন্টাল, 2 নাম্বার হচ্ছে ভার্টিক্যাল, 3 নাম্বার হচ্ছে সরি 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে হার্ডওয়্যার অ্যাপ্রোচ মানে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, 2 নাম্বার হচ্ছে হরাইজন্টাল, আর 3 নাম্বার হচ্ছে ভার্টিক্যাল। এই তিনটার মধ্যে কম্পারিজন করবো, এই তিনটার মধ্যে কম্পারিজন করবো বা ডিফারেন্স বের করবো। দেখো ইন টার্ম অফ ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি সব থেকে বেশি কার না, ভার্টিক্যালের ফ্লেক্সিবিলিটি সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে হরাইজন্টাল, দেখতে পেছো, তার থেকে কম হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। তাহলে ফ্লেক্সিবল টার্মসে কার সব থেকে বেশি ফ্লেক্সিবল, ভার্টিক্যাল। কেন না, ভার্টিক্যাল কন্ট্রোল ইউনিটে বা ভার্টিক্যাল যে মাইক্রো ইনস্ট্রাকশন আছে ওখানে দুটো ব্যাপার, দুটোই একই টার্ম। ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন বা ভার্টিক্যাল কন্ট্রোল ইউনিটে যদি তুমি কিছু চেঞ্জ করতে চাও, যতটুকু চেঞ্জ করবে ততটুকু চেঞ্জ করলেই চলবে, পুরো সিস্টেমকে চেঞ্জ করার দরকার নেই। হোয়ার এজ হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটে যদি তোমাকে একটু কিছু চেঞ্জ করতে হয়, পুরো হার্ডওয়্যার সিস্টেমকে চেঞ্জ করতে হবে। সেই জন্য এটা বেশি ফ্লেক্সিবল, এটা কম ফ্লেক্সিবল। নেক্সট হচ্ছে ইন টার্ম অফ স্পিড, স্পিড কার বেশি, কি করে মনে রাখবো, মনে রাখবে হার্ডওয়্যার হার্ডওয়্যার সিস্টেমের স্পিড সব থেকে বেশি হয়, ঠিক আছে। দেখো হার্ডওয়্যারে সব থেকে বেশি, জাস্ট উল্টাটা, এটা যেটা আছে তার রিভার্স, দেখো হার্ডওয়্যার এখানে কম ছিল, এখানে হার্ডওয়্যারে বেশি, হরাইজন্টালে তার থেকে কম, আর ভার্টিক্যালে তার থেকেও কম। মানে ভার্টিক্যালের থেকে হরাইজন্টালে বেশি, হরাইজন্টালের থেকেও হার্ডওয়্যার সিস্টেমে বা হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটে বেশি হয়েছে। তাহলে এই দুটো সহজে মনে থাকবে, জাস্ট একে অন্যের উল্টোটা। বলছে কনসিডার এ হাইপোথেটিক্যাল প্রসেসর সিউ কন্ট্রোল ইউনিট হুইচ সাপোর্ট 6 গ্রুপস, যেখানে 6টা গ্রুপস আছে, অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ কন্ট্রোল সিগন্যাল গিভেন বিলো। আচ্ছা, এটা করার আগে আমি এটা বলে দিই, তোমরা কোশ্চেনটা এখানে কোশ্চেনটা লিখে রাখবে, ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন এন্ড ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন, ঠিক আছে না, ডিফারেন্স বিটুইন হরাইজন্টাল মাইক্রো ইনস্ট্রাকশন এন্ড ভার্টিক্যাল মাইক্রো ইনস্ট্রাকশন এখানে লিখে রাখবে। এবং ডিফারেন্সটা তোমরা অনলাইনে সার্চ করেও পেয়ে যেতে পারো, বা আমি যখন নোটসটা দিব ওখানে থাকবে, এটলিস্ট কোশ্চেনটা লিখে রাখবে। আর একটা হয় ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট এন্ড মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট।
হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট অ্যান্ড মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। তাহলে এই কোশ্চেনটাও লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো হাইপোথেটিক্যাল প্রসেসর বলেছে, 6টা গ্রুপ আছে, মিউচুয়াল এক্সক্লুসিভ কন্ট্রোল সিগন্যাল আছে। তাহলে দেখি গ্রুপ 6টা। আচ্ছা, G1 2 3 4 5 6, 6টা গ্রুপ আছে, ভেরি গুড। আর কন্ট্রোল সিগন্যাল, কোন গ্রুপে কটা কন্ট্রোল সিগন্যাল আছে? গ্রুপ 1-এ একটা, 2-তে 3টে, 3-তে 5টা, 4-এ 8টা, 5-এ 10টা আর 6-এ 12টা আছে, ঠিক আছে? নেক্সট দেন কোশ্চেনটা বলছে হাউ মেনি বিট আর সেভ, কতগুলো বিট সেভ করা যাবে ইউজিং ভার্টিক্যাল মাইক্রোপ্রোগ্রামিং ওভার দা হরাইজন্টাল মাইক্রোপ্রোগ্রামিং। মানে তুমি হরাইজন্টাল মাইক্রোপ্রোগ্রাম ইউজ করলে, হরাইজন্টাল মাইক্রোপ্রোগ্রাম ইউজ করে এই কন্ট্রোল সিগন্যাল গুলো জেনারেট করতে তোমার কোডটা বিট লাগবে। ধরে নিলাম, আমি একটা এক্সাম্পল ধরে নিলাম যে আমার হরাইজন্টালে আমার লাগছে 50টা, এক্সাম্পল হিসাবে ধরছি। আর ভার্টিক্যালে কটা লাগছে? না, ভার্টিক্যালে আমাকে লাগছে 40টা। তাহলে বলো ভার্টিক্যাল ইউজ করার জন্য ওভার দা হরাইজন্টাল, যেখানে হরাইজন্টাল ইউজ করার ছিল সেখানে ভার্টিক্যাল ইউজ করার জন্য আমাকে কতগুলো বিট সেভ হলো? কতগুলো বিট সেভ হলো বলো? হরাইজন্টালে 50টা ইউজ করতে হতো, এখন ভার্টিক্যালে 40টা ইউজ করলে হয়ে যাচ্ছে। তাহলে 10টা বিট আমাকে কম ইউজ করতে হলো বা 10টা বিট সেভ হলো। কনসেপ্ট ক্লিয়ার? এবারে তোমাকে, এটা তো আমি এক্সাম্পল বললাম, এবারে তোমাকে এক্সাক্ট বের করতে হবে যে হরাইজন্টালে কোটা লাগছে আর ভার্টিক্যালে কোটা লাগছে। হরাইজন্টালের রুলসটা আমরা পড়ে এলাম, দেখো লেখা ছিল এই যে 1 বিট পার কন্ট্রোল সিগন্যাল। তাহলে বলো তো হরাইজন্টালে 100টা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে কতগুলো বিট লাগবে? হুম, 100টা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে কতগুলো বিট লাগবে? Reverse 7. কেন? 1 বিট পার কন্ট্রোল সিগন্যাল, একটা কন্ট্রোল সিগন্যালের জন্য একটা বিট, তাহলে 100টার জন্য কটা বিট? X. 100টা বিট লাগবে, বুঝা গেছে? আর ভার্টিক্যালের সিস্টেমটা কি লগ এন বেস 2, ঠিক আছে? তাহলে এই সূত্রটা এখানে বসিয়ে দিব। তাহলে দেখো এখানে টোটাল কতগুলো আছে আমরা হিসাব করে নিই, কতগুলো আছে এখানে। এই যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 10 প্লাস 12, তাহলে টোটাল কত হচ্ছে? 39। টোটাল কত হচ্ছে? 39 সিগন্যাল হচ্ছে না, বা 39 লিখবে কন্ট্রোল সিগন্যাল। তাহলে ইন হরাইজন্টাল একটু লিখে লিখে করবে, হ্যাঁ? ইন হরাইজন্টাল প্রোগ্রামিং থার্টি নাইন বিট required to generate 39 control signal। হয়েছে? প্রথমে এটা যোগ করবে, তারপরে এটা করবে। এইবারে দেখো, এবারে দেখো ভার্টিক্যালে কটা লাগবে, ভার্টিক্যাল প্রোগ্রামিং এ কটা লাগবে? লগ এন এর সূত্র। তাহলে দেখো কিভাবে করছি, 1 1 এর জন্য কি করছি, লগ 1 বেস 2। তাহলে তোমরা এখানে একটু হেডিং করে দিবে, ইন ভার্টিক্যাল প্রোগ্রামিং, ইন ভার্টিক্যাল প্রোগ্রামিং। হয়েছে? হেডিং করে দিবে, লিখবে ইকুয়াল টু লিখবে কটা লাগবে। তাহলে লগ 1 বেস 2 প্লাস লগ, তারপরে কি 3 আছে, লগ 3 বেস 2 প্লাস, তারপরে 5 আছে 5টা কন্ট্রোল সিগন্যালের জন্য লগ 5 বেস 2 প্লাস, তারপরে 8টা আছে লগ 8 বেস 2, হয়েছে? প্লাস, তারপরে 10টা আছে লগ 10 বেস 2 প্লাস, তারপরে 12টা আছে লগ 12 বেস 2, হয়ে গেল। এইবারে লগ 1 বেস 2 এর ভ্যালু হচ্ছে 1, লগ 3 বেস 2
মানে তোমাকে ম্যাক্সিমাম নিতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 তাহলে 2 আসবে, এটা 3 আসবে, এটা 8 মানে 3 আসবে, এটা 10 মানে 4 আসবে, 12 মানেও 4 আসবে। তাহলে যোগ করে দাও সবগুলো। যোগ করলে কত হচ্ছে আমার 17। তাহলে তাহলে ইন ভার্টিক্যাল মাইক্রো প্রোগ্রামিং যেভাবে লিখছি সেভাবে লিখবে, হ্যাঁ? 17 বিট required to generate 39 কন্ট্রোল সিগন্যাল। হয়েছে? তাহলে কতগুলো বিট সেভ হলো? দেখো আগেরটায় আমাকে কতগুলো লাগছিল? আগেরটায় 39 বিট লাগছিল। আর এখানে 17 বিট লাগছে। তাহলে কতগুলো বিট সেভ হলো? তাহলে বলে দিবে। অতএব এখানে বলা আছে, অতএব নাম্বার অফ বিট সেভ বাই ইউজিং ভার্টিক্যাল প্রোগ্রামিং ওভার দ্য হরাইজন্টাল প্রোগ্রামিং হয়েছে কত না 39 মাইনাস 17 সমান 22 বিট। তাহলে 22টা বিট আমার কি হলো সেভ হলো। ঠিক আছে, এই জায়গায় বলা আছে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, পারফরম্যান্স ইভলিউশন অফ সিপিইউ। পারফরম্যান্স ইভলিউশন অফ সিপিইউ। পারফরম্যান্স ইভলিউশন অফ সিপিইউ। আচ্ছা দেখো এখানে পি হচ্ছে পি ফর পারফরম্যান্স, পি ফর পারফরম্যান্স, ঠিক আছে। পারফরম্যান্স সমানুপাতিক কার সঙ্গে? 1/et, ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে 1/et এক্সিকিউশন টাইম। ইটি মানে এক্সিকিউশন টাইম, ঠিক আছে। তাহলে দেখো দ্যাট মিন্স এই কথাটা মানে কি, এক্সিকিউশন টাইম কমলে পারফরম্যান্স কি হবে? কি হবে? পারফরম্যান্স আর এক্সিকিউশন টাইমের মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এক্সিকিউশন টাইম যার যত কম হবে, ধরো একটা একটা প্রোগ্রামিং রান করাতে 10 সেকেন্ড টাইম লাগলো, এক্সিকিউশন টাইম 10। সেম প্রোগ্রামিং আরেকটা পদ্ধতিতে রান করাতে 5 সেকেন্ড লাগলো। তাহলে যার এক্সিকিউশন টাইম কম, যে পদ্ধতিতে রান করাতে এক্সিকিউশন টাইম কম লাগলো, তার পারফরম্যান্স বেশি হবে, সেটাকে আমি হাই পারফরম্যান্স হিসাবে ধরবো। আরেকটা আছে পারফরম্যান্স সমানুপাত কার সঙ্গে? থ্রুপুটের সঙ্গে। থ্রুপুট মানে আউটপুট, আউটপুট বা থ্রুপুট যত বেশি পাবো তত আমার পারফরম্যান্স ভালো। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট হচ্ছে স্পিড আপ ফ্যাক্টর। স্পিড আপ ফ্যাক্টর, স্পিড আপ ফ্যাক্টর এসএফ কি বলছে? SF is used to measure the performance gain of a processor. It is a comparison factor used to compare the two different CPU performance level. স্পিড আপ ফ্যাক্টর কি বলছে? স্পিড আপ ফ্যাক্টর মানে হচ্ছে, ধরো তোমার কাছে দুটো কম্পিউটার আছে, কম্পিউটার 1 কম্পিউটার 2, দুটো সিস্টেম আছে, কম্পিউটার সিস্টেম 1 কম্পিউটার সিস্টেম 2। এই দুটোর মধ্যে পারফরম্যান্স কম্পেয়ার করবে। কি কম্পেয়ার করবে? পারফরম্যান্স, পারফরম্যান্স কম্পেয়ার করবে, ঠিক আছে। তো সেটা আমরা স্পিড আপ ফ্যাক্টরের মাধ্যমে কম্পেয়ার করতে পারি। বলছে কি, একে আমরা এসএফ দিয়ে সিম্বলিক করি। এসএফ ইজ ইউজড টু মেজার দ্য পারফরম্যান্স গেইন
অফ এ প্রসেসর, একটা প্রসেসর কতটা পারফরম্যান্স গেইন করছে, গেইন মানে ইমপ্রুভ হচ্ছে, গেইন মানে কি ইমপ্রুভ হচ্ছে। ইট ইজ এ কম্পারিজন ফ্যাক্টর ইউজ টু কম্পেয়ার টু ডিফারেন্ট সিপিইউ পারফরম্যান্স লেভেল, দুটো ডিফারেন্ট সিপিইউ এর পারফরম্যান্স লেভেল কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়। হোয়াট ইজ স্পিড আপ ফ্যাক্টর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সূত্র কি, স্পিড আপ ফ্যাক্টর সূত্র কি, এস এফ ইকুয়াল টু, ধরো দুটো সিস্টেম আছে, একটা আছে এক্স আর একটা আছে ওয়াই, তাহলে পারফরম্যান্স অফ এক্স ডিভাইডেড বাই পারফরম্যান্স অফ ওয়াই হয়েছে, এটা হলো সূত্র। আচ্ছা, পারফরম্যান্স আর এক্সিকিউশনের সঙ্গে কি সম্পর্ক, এক্সিকিউশন টাইমের সঙ্গে কি সম্পর্ক ছিল, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ওটা ছিল ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, তাহলে এক্সিকিউশন টাইম এটা ছিল তো। যদি এক্স এর রেসপেক্টিভ করি তাহলে ইটি এক্স করব, আর যদি ওয়াই এর রেসপেক্টিভ করি কি করব, ইটি ওয়াই। হলো, দেখো এইবারে পারফরম্যান্স অফ এক্স এর জায়গায় আমি বসিয়েছি 1/ETX, বুঝা গেছে, আর পারফরম্যান্স অফ ওয়াই এর জায়গায় বসিয়েছি 1/ETY, কোনো প্রবলেম নেই, ঠিক আছে তো। এটা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এবার এটাকে যদি তুমি মানে চেঞ্জ করে নাও তাহলে এটা উপরে উঠে যাবে আর ETX টা নিচে আসবে, তাহলে ETY ডিভাইডেড বাই ETX, তাহলে স্পিড অফ ফ্যাক্টর SF ইকুয়াল টু ETY ডিভাইডেড বাই ETX ইকুয়াল টু যদি n হয়, মানে এত একটা ভ্যালু বেরাবে, এত একটা ভ্যালু বেরাবে যদি n হয়, ঠিক আছে। তাহলে কি বলছে, সিস্টেম এক্স উইল n টাইম ফাস্টার কম্পেয়ার টু সিস্টেম ওয়াই, এর ভ্যালু যদি n বেরায়, তাহলে দেখো প্রথমে তো উপরে কোনটা ছিল এক্স, উপরে কোনটা ছিল এক্স, তাহলে এক্স সিস্টেম n টাইম ফাস্টার দেন ওয়াই সিস্টেম, বুঝা গেছে। এক্সাম্পল দিয়েছে এখানে দেখো, এটা তোমরা নিচে করবে, এই এক্সাম্পলটা এখানে করবে, ঠিক আছে, এই এক্সাম্পলটা এখানে করবে, এক্সাম্পল বলে লিখবে। বলছে এক্স কে এক্সিকিউট করতে কত টাইম লেগেছে, 5 মিনিট, মানে এক্সিকিউশন টাইম, হ্যাঁ এক্সিকিউশন টাইম দেওয়া আছে। ওয়াই কে এক্সিকিউট করতে 10 মিনিট টাইম লাগে, তাহলে স্পিড আপ ফ্যাক্টর কত হবে, তাহলে বলো স্পিড আপ ফ্যাক্টর কত হবে, এক্স এর কত 5 মিনিট, মানে 1/5 ডিভাইডেড বাই 1/10 কত হবে, 10/5 মানে 2, তাহলে এক্স উপরে এক্স ছিল, এটা এক্স এর ঘর আর এটা ওয়াই এর ঘর, তাহলে এক্স 2 টাইম ফাস্টার দেন ওয়াই, এক্স ইজ 2 টাইমস ফাস্টার দেন ওয়াই, বুঝে গেছে, করে নিবে এটা। নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট লো আছে, প্রায় বছর পরীক্ষায় আসে, নেট সেট কেটে আসে, এমডলস লো। এমডলস লো কি বলছে না, এটা তো আমরা স্পিড আপ করলাম, এবার হচ্ছে ওভারঅল স্পিড আপ কত, ওভারঅল স্পিড আপ কত, সূত্রটা কি না, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এফ প্লাস এফ ডিভাইডেড বাই এস হচ্ছে। এখানে এফটা কি, এফটা হচ্ছে এনহান্স পোরশন, তাহলে 1 মাইনাস এফ কি আনএনহান্স পোরশন, আর এসটা কি স্পিড আপ ফ্যাক্টর। তোমরা নিচে নিচে লিখবে, এখানে এরো দিয়ে লেখা আছে, তোমরা নিচে নিচে এস ইকুয়াল টু এটা, এফ ইকুয়াল টু এটা, 1 মাইনাস এফ ইকুয়াল টু এটা, ঠিক আছে, স্পিড আপ ফ্যাক্টর। তাহলে দেখো ওভারঅল স্পিড আপ বের করতে গেলে তোমাকে প্রথমে কি বের করতে হবে বলো, স্পিড আপ বের করতে হবে। আর স্পিড আপের সূত্রটা এই একটু আগে করে এলাম, এই যে এইটা স্পিড আপ, স্পিড আপ আগে বের করতে হবে, তারপরে তুমি ওভারঅল স্পিড আপ বের করতে পারবে। তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল বলেছে দেখো, সাপোজ দ্যাট ক্যাচ মেমোরি ইজ 8 টাইম ফাস্টার কম্পেয়ার টু মেন মেমোরি, তাহলে কি বলেছে, ক্যাচ মেমোরি মেন মেমোরি, ক্যাচ মেমোরি 8 টাইম ফাস্টার দেন কি মেন মেমোরি, it is reference that reference by CPU 80% of the time। আচ্ছা, ইট মানে কার কথা বলা হয়েছে বলো, ক্যাচ মেমোরির কথা বলা হয়েছে নাকি মেন মেমোরির কথা বলা হয়েছে,
ক্যাচ মেমোরি। ক্যাচ মেমোরি। ইট কাকে রিফার করছে? ক্যাচ মেমোরিকে রিফার করছে। ক্যাচ মেমোরির কথা বলা হয়েছে। রিফারেন্স বাই সিপিইউ, সিপিইউ ক্যাচ মেমোরিকে রিফারেন্স করে কত টাইম? 80% অফ টাইম। মানে সিপিইউতে যদি 100 টা জিনিস দরকার হয়, তার মধ্যে 80 টা জিনিস কে সাপ্লাই করে? ক্যাচ। ক্যাচ মেমোরি। তাহলে বাকি 20 টা কে সাপ্লাই করে? মেন মেমোরি। দেন বলছে দেন হাউ মাচ পারফরম্যান্স গেইন বাই ইউজিং ক্যাচ মেমোরি। ক্যাচ মেমোরির দ্বারা কতটা পারফরম্যান্স গেইন হবে। এখানে এখানে দেখো ওভারঅল স্পিড আপ বের করতে গেলে স্পিড আপ ফ্যাক্টর বের করতে হবে, আর তার সাথে এনহান্স আর আনএনহান্স পার্সেন্টটা জানতে হবে। আচ্ছা, এনহান্স মানে কি? বেশিরভাগ টাইম। আনএনহান্স মানে কম কম টাইম। মানে কি বলে তো, মানে কি বলে, আনএনহান্স মানে বলতে হবে এইসব এলাকায় পৌঁছায়নি, খুব কম টাইমে পৌঁছায়, 20% অফ টাইম। ঠিক আছে? তাহলে দেখো 80% মানে কি? 0.8 হয়েছে, 0.8। তাহলে পারফরম্যান্স গেইন সূত্রটা বসিয়ে দিলাম। সূত্রটাকে তোমরা বসিয়ে নিবে, হ্যাঁ, তারপরে লিখবে। আমি নিচে লিখে দিচ্ছি সূত্রটা, তোমরা পাশাপাশি লিখবে। পারফরম্যান্স গেইন ইকুয়াল টু কি না 1 বাই আনএনহান্স পার্সেন্ট, তাই তো, প্লাস এনহান্স পার্সেন্ট ডিভাইডেড বাই স্পিড আপ ফ্যাক্টর। হয়েছে? আনএনহান্স পার্সেন্ট মানে যেটাকে সবথেকে কম ইউজ হয়, কোনটা? মেন মেমোরি। মেন মেমোরি কত পার্সেন্ট অফ টাইম? তাহলে যদি আমার ক্যাচ মেমোরি 80% হয়, মেন মেমোরি কত পার্সেন্ট হবে? 20%। হয়েছে? 80% মানে কত? 80/100 মানে কত হবে? 0.8। আর তার 20% মানে কত? 0.2। তাহলে দেখো আনএনহান্স পার্সেন্ট মানে মেন মেমোরি 20% মানে 0.2 বসালাম। এনহান্স পার্সেন্ট মানে ক্যাচ মেমোরি 80% মানে 0.8 বসালাম। বাকি স্পিড আপ ফ্যাক্টর। স্পিড আপ ফ্যাক্টর মানে ক্যাচ মেমোরি মেন মেমোরি থেকে কত টাইমস ফাস্টার? বলো। 8 টাইম ফাস্টার। তাহলে দেখো স্পিড আপ ফ্যাক্টর তোমাকে বের করতে হচ্ছে না, ডাইরেক্ট দেওয়া আছে এখানে, ডাইরেক্ট দেওয়া আছে। তোমাকে ওই এক্সিকিউশন টাইমের সূত্র বসিয়ে করতে হচ্ছে না, ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট বসিয়ে দিবে 8 টাইম ফাস্টার। ঠিক আছে? বেশ, এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে কত? 3.33। তাহলে পারফরম্যান্স গেইন কত হলো? 3.33। দ্যাট মিন্স তোমার ক্যাচ মেমোরি ইউজ করার জন্য ওভার দা মেন মেমোরির উপরে ক্যাচ মেমোরি ইউজ করার জন্য তোমার পারফরম্যান্স কত বাড়লো? 3.33 গুণ বেড়ে গেল। বুঝা গেছে? ক্লিয়ার তো কনসেপ্ট? নেক্সট আরেকটা দিয়েছে এক্সাম্পল, এটা লাস্ট এক্সাম্পল দিলে পরের দিন অন্যটা করবো। বলছে কনসিডার এন অ্যাপ্লিকেশন হোয়ার integer and floating point unit execute. Floating point unit is enhanced so it run 2 times faster than application program. তাহলে দেখো ফ্লোটিং পয়েন্ট ইউনিট হচ্ছে এনহান্স, তাহলে ফ্লোটিং এনহান্স মানে ফ্লোটিং পয়েন্ট কত টাইমস ফাস্টার? 2 টাইমস ফাস্টার। ঠিক আছে? তাহলে দেখো দুটো দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ইন্টিজার সিস্টেম আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট সিস্টেম। দুটো সিস্টেমের মধ্যে ফ্লোটিং পয়েন্ট সিস্টেম হচ্ছে ভালো, সেটা 2 টাইমস ফাস্টার। কার থেকে বলো? ইন্টিজার সিস্টেমের থেকে। নেক্সট বলছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কন্টেন 90% ফ্লোটিং পয়েন্ট ইউনিট। তাহলে দেখো 90% অফ টাইম কোনটা এক্সিকিউট করে? ফ্লোটিং পয়েন্ট মানে এনহান্স পোর্শনটা। দেন হাউ মাচ পারফরম্যান্স গেইন। ঠিক আছে? পড়ে দিলাম, অস্পষ্ট আছে, তোমরা লিখে নিবে। তাহলে স্পিড আপ ফ্যাক্টর তোমাকে এসএফ দেওয়া আছে কত? 2 টাইমস ফাস্টার। আচ্ছা, যেটা এনহান্স পোর্শন
এনহান্স পার্সেন্ট কত হচ্ছে 90%, 90% মানে 0.9, আনএনহান্স পার্সেন্ট কত 0.1 হয়েছে। তাহলে পারফরম্যান্স গেইনের সূত্র বসিয়ে দাও, 1 বাই আনএনহান্স পার্সেন্ট 0.1 প্লাস এনহান্স পার্সেন্ট 0.9 ডিভাইডেড বাই স্পিড আপ ফ্যাক্টর 2 বসিয়ে দিলাম। এবারে আমার 1.8 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে তাহলে ফ্লোটিং পয়েন্ট সিস্টেম ইউজ করার জন্য ওভার দ্য ইন্টিজার সিস্টেম আমরা কতটা ফাস্ট সিস্টেম পেলাম, 1.8 গুণ ফাস্ট পেলাম। ঠিক আছে, বেশ এতটা থাক, পরের দিন আমরা এখান থেকে করব।